Hello students, welcome to the video lecture of Group 15 element. আমরা হ্যালাইড নিয়ে আলোচনা করছি। তো আজকের চলো আমরা এই হ্যালাইড যৌগের আরও কিছু পয়েন্টস নিয়ে কথা বলি। ট্রাইহ্যালাইড নিয়ে আমরা কিছু কথা অলরেডি আগের ভিডিওতে কমপ্লিট করে ফেলেছি। তো সেই ট্রাইহ্যালাইডেরই আরও বাকি কিছু পয়েন্ট আমরা আজকে দেখব এবং তার সাথে গ্রুপ 15 এলিমেন্টের পেন্টাহ্যালাইড যৌগ যেগুলো সেগুলো নিয়ে আজকে আমরা একটা ডিসকাশন রাখবো। তাহলে শুরু করা যাক। প্রথমে ট্রাইহ্যালাইডের কিছু ইম্পর্টেন্ট বিষয় আমরা বলে নিই। প্রথমে কয়েকটা ইম্পর্টেন্ট প্রস্তুতি দেখাচ্ছি যেগুলো থেকে তোমাদের প্রায়শই প্রশ্ন এসে থাকে। প্রিপারেশন দিয়েই সম্ভবত দুটো রিয়াকশান দিয়ে আমরা আগের ভিডিওটা শেষ করেছিলাম। তো এখানে আমি আরও বাকি কয়েকটা প্রিপারেশন দেখাবো। যেমন প্রথমটা হচ্ছে অ্যামোনিয়া প্লাস Cl2। এখানে ক্লোরিনটা অতিরিক্ত পরিমাণে যদি দেওয়া হয়, তাহলে এখানে NCl3 তৈরি হবে। ক্লোরিন যদি অতিরিক্ত পরিমাণে প্রয়োগ করা হয় তাহলে NCl3 হবে এবং HCl। সমীকরণটা ব্যালেন্স করলে এরকম হবে, থ্রি দিয়ে দাও, NCl3 একটা বিস্ফোরক পদার্থ। হলুদ তৈলাক্ত, ঠিক আছে? তো এটা মনে রাখবে, অতিরিক্ত ক্লোরিন গ্যাসের উপস্থিতিতে অ্যামোনিয়া দ্রবণের বিক্রিয়ায় এইটা হচ্ছে। এখানে অ্যামোনিয়া দ্রবণ, হ্যাঁ অ্যামোনিয়াটা দ্রবণ নেওয়া আছে, না দ্রবণ না, সরি, এটা হচ্ছে তরল অ্যামোনিয়া। এখানে কোনো জল বা অন্য কিচ্ছু নেই। অ্যামোনিয়াটাকে তরল করা হয়েছে, লিকুইড অ্যামোনিয়া নেওয়া হয়েছে। লিকুইড অ্যামোনিয়াতেই অতিরিক্ত ক্লোরিন গ্যাস চালনা করা হয়েছে। সেকেন্ড রিয়াকশন, অ্যামোনিয়া প্লাস Br2 অতিরিক্ত। দিলে এখান থেকে তৈরি হবে NBr3 প্লাস 3HBr। একই রকম ভাবে, অর্থাৎ তরল অ্যামোনিয়ার সঙ্গে অতিরিক্ত হ্যালোজেনগুলোর বিক্রিয়া করালেই আমরা এই ট্রাইহ্যালাইড মানে নাইট্রোজেনের ট্রাইহ্যালাইড যৌগগুলো পাবো। তবে এইখানে মনে রাখতে হবে, এই যে NBr3 তৈরি হলো, NBr3 যৌগটা কিন্তু অ্যামোনিয়ার সঙ্গে একটা জুতো যৌগ ফর্মে থাকে। এ কিন্তু আলাদা এরকম ফর্মে থাকে না। এইটা অ্যামোনিয়াকে অ্যাবজর্ব করে অ্যামোনিয়ার সঙ্গে জুতো যৌগ হিসাবে থাকে, এই রকম ফর্মে থাকে। থার্ড রিয়াকশন, অ্যামোনিয়া তরল প্লাস I2 অতিরিক্ত। I2 তো সলিড, তো এটার আমরা দ্রবণ নেব। দ্রবণ নিলে এখান থেকেও তৈরি হবে Ni3 প্লাস HI। আর এখানে যে Ni3টা লিখলাম, এই Ni3টাও কিন্তু অ্যামোনিয়ার সঙ্গে একটা জুতো যৌগ গঠন করে থাকবে। ঠিক আছে, এই যৌগটা কিন্তু প্রচণ্ড রকমের অস্থায়ী যৌগ।
এই যৌগটা শুষ্ক অবস্থায় ভীষণ অস্থায়ী যৌগ। কারণ শুষ্ক অবস্থায় যদি সামান্য পরিমাণ তাপ দেওয়া হয় বা সামান্য পরিমাণ যদি একে কি বলবো মানে কিছু দিয়ে যদি আঘাত করা হয়, তাহলে কিন্তু এই যৌগটা এক্সপ্লোড করে যাবে বা কি বলে বিস্ফোরণ ঘটবে। কি বললাম, এই যৌগটা কিন্তু একমাত্র দ্রবণে থাকা অবস্থায় সুস্থিত, কিন্তু শুষ্ক অবস্থায় রাখলে সামান্য পরিমাণ তাপ যদি শোষণ করে তাহলে এই যৌগটা ভেঙে যাবে, বিস্ফোরণ ঘটবে। তো এই কথাটা লিখে নাও যে এই যৌগটা সামান্য তাপ প্রয়োগে বিয়োজিত হয়। ঠিক আছে, সামান্য তাপ প্রয়োগে বিয়োজিত হয়। তো এই দুটো NBr3 এবং Ni3 তারা অ্যামোনিয়ার সঙ্গে যুত যৌগ গঠন করে থাকে, আর NCl3টাও একটা বিস্ফোরক পদার্থ। তো এরকম এই যে আনস্টেবল বা বিস্ফোরক হয়ে যাচ্ছে, এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ হচ্ছে নাইট্রোজেনের সঙ্গে হ্যালোজেনের বন্ধন শক্তির ব্যাপার, যেটা আমি তোমাদের এর আগের ভিডিও লেকচারে বলেছি যে নাইট্রোজেনের সঙ্গে ফ্লোরিনের বন্ধন যেহেতু ছোট, তার বন্ধন শক্তি বেশি, তাই যৌগটা খুব স্ট্রং হয়। আর এদের ক্ষেত্রে যেহেতু ক্লোরিন থেকে শুরু করে ব্রোমিন বা আয়োডিন পর্যন্ত নাইট্রোজেনের সঙ্গে বন্ধন তার শক্তি কম, বন্ধনটা দুর্বল প্রকৃতির হয়, তাই খুব সহজে এটা বিয়োজিত হয়ে যেতে পারে। সেই কারণে এদের একটা বিস্ফোরক ধর্ম আমরা দেখতে পাই। যে পয়েন্টটা বললাম সেটা অবশ্যই তোমরা খেয়াল রেখো যে এখানে মূলত নাইট্রোজেনের সঙ্গে হ্যালোজেনের বন্ধন শক্তির যে ব্যাপার, সেই বন্ধন শক্তির কারণেই কিন্তু এদের সুস্থিতি বা বিস্ফোরক পদার্থ হিসাবে আচরণ করার মূল কারণ। ঠিক আছে, সো নেক্সট আমরা দেখব ট্রাইহ্যালাইড যৌগগুলোর ক্ষেত্রে আদ্য বিশ্লেষণের প্রকৃতি। আদ্য বিশ্লেষণ আমি EX3 করে আগে লিখে নিই, তারপরে বিষয়টা বলছি। এরকম হাইড্রোক্সাইড যৌগ উৎপন্ন হবে। আচ্ছা, হাইড্রক্সি যৌগটা লিখবো না, অ্যাকচুয়ালি হাইড্রক্সি হয় না, এগুলোকে বলা হয় অক্সি অ্যাসিড যৌগ। আমরা এখানে লিখছি এইভাবে ঠিকই, কিন্তু এরা অ্যাকচুয়ালি অক্সি অ্যাসিড যৌগ হিসাবে থাকে। তাহলে কি হলো দেখো, আমরা যদি ওয়াটারটাকে এইভাবে লিখি HROH, আর EX3টাকে যদি লিখি এইভাবে, তাহলে দেখো হাইড্রোজেনটা আমরা জানি এখানে ডেল প্লাস, OH-টা ডেল মাইনাস, এবং এখানে E হচ্ছে ডেল প্লাস আর X গুলো হচ্ছে ডেল মাইনাস। তাহলে একটা প্রতিস্থাপন ঘটছে। প্রতিস্থাপন কি ঘটছে? এখানে X এর জায়গাগুলোতে OH মাইনাস আসছে, X এর জায়গাগুলোতে OH মাইনাস আসছে সব কটাতেই, আর X গুলো OH এর জায়গায় চলে যাচ্ছে। তাহলে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া হলো, খুব সিম্পল। রিয়াকশানটা এরকম হয় প্রত্যেকের ক্ষেত্রে, কিন্তু একটা বিশেষ ব্যাপার রয়েছে। নাইট্রোজেনের যে হ্যালাইডগুলো আছে তাদের ক্ষেত্রে আদ্য বিশ্লেষণ যেভাবে ঘটে, নাইট্রোজেনের পরবর্তী মৌলগুলোর হ্যালাইডের আদ্য বিশ্লেষণ কিন্তু আলাদাভাবে ঘটে। কি বললাম? নাইট্রোজেনের ট্রাইহ্যালাইডগুলোর আদ্য বিশ্লেষণের প্রক্রিয়া নাইট্রোজেন বাদে অন্যান্য যে মৌলের হ্যালাইড যৌগ রয়েছে তাদের আদ্য বিশ্লেষণের প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা। তার পেছনে কি কারণ আছে সেইটা আমরা এবার দেখব।
আমরা জাস্ট দুটো যৌগ নিয়ে দেখাচ্ছি, নাইট্রোজেনের ট্রাইহ্যালাইড এবং ফসফরাসের ট্রাইহ্যালাইড, সেইটা নিয়ে দেখাচ্ছি আগে। তো এখানে আমি জল যোগ করলাম এবং এখানেও আমি জল যোগ করলাম। এখন দেখো এখানে ঘটনাটা কি হচ্ছে, যে ক্লোরিন অপেক্ষা নাইট্রোজেন তড়িৎ ঋণাত্মকতা বেশি দেখাবে, ক্লোরিন অপেক্ষা নাইট্রোজেন বেশি তড়িৎ ঋণাত্মকতা দেখাবে। তাই এখানে যদি বেশি তড়িৎ ঋণাত্মকতা দেখায় তাহলে এই বন্ধন ইলেকট্রনগুলো নাইট্রোজেনের দিকে সরে যাবে, তাই কি না? বন্ধন ইলেকট্রনগুলো নাইট্রোজেনের দিকে সরবে। তো নাইট্রোজেনের ওপরে সরলে এখানে কি হচ্ছে, নাইট্রোজেনের ওপরে ইলেকট্রন ঘনত্বটা বেশি হচ্ছে, নাইট্রোজেনের ওপরে ইলেকট্রন ঘনত্বটা বেশি হচ্ছে। এবারে জলেরও তো ইলেকট্রন ঘনত্ব আছে, তাহলে এই জলের অণু যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি সেইখানেই কি আবার ইলেকট্রন ঘনত্ব দান করতে পারবে? বুঝে দেখো আমি কি বললাম। আমি বললাম এখানে নাইট্রোজেনের অপেক্ষা ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কম, তাই জন্য বন্ধনের যে ইলেকট্রন জোড় সেইটা নাইট্রোজেনের দিকে সরে যাচ্ছে। তাহলে নাইট্রোজেনের ওপর এখানে ইলেকট্রন ঘনত্বটা কিছু হলেও বেশি হচ্ছে। এখন যেখানে ইলেকট্রন ঘনত্বটা বেশি সেইখানে কি আবার একটা ইলেকট্রন ঘনত্ব সম্পন্ন নমুনা ইলেকট্রন জোড় দান করতে পারবে ওই অংশে? নিশ্চয়ই পারবে না। তাহলে এইখানে জলের অণুটা নাইট্রোজেন সেন্টারে ইলেকট্রন জোড় দান করতে পারছে না। কারণ তোমরা ভাবো জলের যখন আমরা জলের সাহায্যে যখন আদ্য বিশ্লেষণটা করি, জলের অণুগুলো সবসময় কি করে, কেন্দ্রীয় পরমাণুতে গিয়ে অ্যাটাক করে, তারপরে প্রতিস্থাপক পরমাণুগুলোকে বের করে দেয়, করে তো? কেন্দ্রীয় পরমাণুকে অ্যাটাক করে, তারপরে প্রতিস্থাপক পরমাণুগুলোকে বার করে। কিন্তু এইখানে কেন্দ্রীয় পরমাণু যে নাইট্রোজেন আছে তাকে অ্যাটাক করতে পারছে না, কারণ একটা বললাম আমি এই ইলেকট্রন ঘনত্বের ব্যাপার। দ্বিতীয় পয়েন্ট কি হতে পারে, নাইট্রোজেনের কোনো অতিরিক্ত ফাঁকা অরবিটাল নেই যেখানে জলের অণুটা তার ইলেকট্রন জোড় দান করতে পারে। নাইট্রোজেনের অতিরিক্ত কোনো ফাঁকা অরবিটাল নেই যেখানে ইলেকট্রন জোড় জলের থেকে যেটা আসছে সেটাকে গ্রহণ করতে পারে, তাই জলের অণু নাইট্রোজেন সেন্টারে অ্যাটাক করতে পারবে না। 3 নম্বর পয়েন্ট, নাইট্রোজেনের আকার ছোট, ক্লোরিনের আকার বড়, তাই 3টে ক্লোরিন পরমাণু নাইট্রোজেনকে এমনভাবে আবদ্ধ করে রেখেছে বা কোঅর্ডিনেট করে রেখেছে জলের অণুটা ওই নাইট্রোজেন সেন্টারে প্রবেশ করতে পারছে না। ইলেকট্রন গ্রহণ করতে পারছে না সেটা তো একটা ব্যাপার হলো, কিন্তু এই জলের অণুটা কেন্দ্রীয় পরমাণুকে অ্যাটাক করতে পারছে না, কারণ ক্লোরিন পরমাণু দ্বারা পরিবেষ্টিত আছে বা আবদ্ধ আছে। কেন আবদ্ধ আছে? কারণ নাইট্রোজেনের আকার ক্লোরিন অপেক্ষা ছোট, সেই কারণে। তাহলে 3টে পয়েন্ট হলো, এক কি নাইট্রোজেনের ওপর ইলেকট্রন ঘনত্বের কারণ, 2 নম্বর ভ্যাকেন্ট অরবিটাল না থাকার জন্য, 3 নম্বর এখানে নাইট্রোজেনের আকার ছোট, 3টে ক্লোরিন পরমাণু দ্বারা আবদ্ধ আছে, তাই এখানে জলের অণু নাইট্রোজেন সেন্টারে অ্যাটাক করতে পারছে না। তাহলে কি বিক্রিয়া হবে না? কিন্তু এটা তো বিক্রিয়া করে দেখা গেছে যে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, তাহলে নিশ্চয়ই বিক্রিয়াও হচ্ছে। তাহলে বিক্রিয়াটা কোথায় হচ্ছে যদি নাইট্রোজেন সেন্টারে না হয়? বিক্রিয়াটা হচ্ছে এই জলের অণু ক্লোরিন সেন্টারে ইলেকট্রন দান করছে। এবারে কেন দান করছে ভাবো, ক্লোরিন পরমাণু থেকে যদি ইলেকট্রন ঘনত্ব নাইট্রোজেনের দিকে চলে যায় তাহলে ক্লোরিনটার সামান্য পরিমাণ ইলেকট্রন ঘনত্ব কমবে, ইলেকট্রন ঘনত্ব কমবে। এবার সেই ইলেকট্রন ঘনত্বটাকে পূরণ করবার জন্য, যতটা কমে গেছে সেইটাকে পূরণ করবার জন্য জলের অণুর থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করে নিল। আর ক্লোরিন খুব সহজে গ্রহণ করতে পারবে, তার কারণ ক্লোরিনের ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে, ঠিক আছে? সেই কারণে জলের অণুগুলো এখানে ক্লোরিন পরমাণুতে অ্যাটাক করে করে বাকি অংশটাকে বের করে দেবে। কিন্তু এইখানে ফসফরাসের যেহেতু অতিরিক্ত ফাঁকা অরবিটাল আছে, ফাঁকা অরবিটাল থাকার কারণে এবং এর আকার বড় হওয়ার কারণে জলের অণুকে এইখানে নিজের সঙ্গে যুক্ত করে নিতে পারবে। আমি এইখানে যে পয়েন্টগুলো বললাম এখানে ঠিক উল্টো পয়েন্ট হচ্ছে। ফসফরাস পরমাণু
ইলেকট্রন ঘনত্ব কমছে, কারণ ফসফরাস থেকে ক্লোরিনের দিকে ইলেকট্রনগুলো যাচ্ছে। ফসফরাস আর ক্লোরিনের মধ্যে যেহেতু ক্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক, তাই ইলেকট্রন ঘনত্ব ক্লোরিনের দিকে সরে আসলে ফসফরাস এখানে পজিটিভ চার্জ হয়ে পড়বে, মানে ইলেকট্রন ঘনত্ব কমে যাবে। সেই কারণে ইলেকট্রন জোড় এই দিকেই পজিটিভ চার্জের দিকেই ছুটে যাবে। ফার্স্ট। সেকেন্ড পয়েন্ট, ফসফরাসের ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে। থার্ড, ফসফরাসের বড় আকৃতি হওয়ার কারণে 3টে ক্লোরিনকে যেরকম জুড়ে রাখতে পারছে, ফোর্থ ওয়াটার যদি যায় তাহলে তাকেও নিজের সঙ্গে অ্যাকোমোডেট করে নিতে পারবে, সেখানে কোনো রকম সমস্যা হবে না, যেটা নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছিল। তাহলে দেখো এইখানে ক্লোরিন সেন্টারে জলের অণু অ্যাটাক করছে, আর এইখানে ফসফরাস সেন্টারেই জলের অণু অ্যাটাক করছে। তাহলে তো দুটোর ক্ষেত্রে বিক্রিয়া হচ্ছে, কিন্তু প্রোডাক্টটা আলাদা আর টেকনিকটাও আলাদা। প্রথমেই তো আমরা টেকনিক সম্পর্কে জেনে যাইনি, প্রোডাক্ট পাওয়া গেছে। এবার দুটোর ক্ষেত্রে যদি একই রকম মেকানিজম হতো বা একই রকম পদ্ধতিতে আদ্য বিশ্লেষণটা হতো, তাহলে দুটোর ক্ষেত্রে একই ধরনের প্রোডাক্ট পাওয়া যেত, কিন্তু প্রোডাক্টগুলো আলাদা আলাদা হচ্ছে। প্রোডাক্ট আলাদা হচ্ছে বলতে এখানে ক্লোরিন পরমাণুগুলো যার সাথে যুক্ত হচ্ছে, এখানে ক্লোরিন পরমাণুগুলো অন্য একজনের সাথে যুক্ত হচ্ছে। তো প্রসেসটা আলাদা হচ্ছে বলেই ওরকম হবে। তো আমি দুটো প্রোডাক্ট লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে আমরা পাবো অ্যামোনিয়া প্লাস 3HCl, না HOCl, সরি HOCl, আর এইখানে হচ্ছে POH3 প্লাস 3HCl। দেখো এখানে হাইড্রোজেন পরমাণুগুলো, মানে জলের হাইড্রোজেন পরমাণুগুলো কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের সাথে লেগেছে। এখানে কিন্তু কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের সাথে OHটা লেগেছে, হাইড্রোজেন লাগেনি। তাই আলাদা যৌগ হচ্ছে মানে নিশ্চয়ই মেকানিজমটাও আলাদা। তো এই হলো এখানে ব্যাপার। ঠিক আছে, এবার আমি একটু পয়েন্টগুলো লিখি কি কি কারণে এইরকম হলো। এটা কিন্তু অনেক সময় প্রশ্ন দেয় যে NCl3 এবং PCl3কে আদ্য বিশ্লেষিত করলে আলাদা আলাদা যৌগ উৎপন্ন হয় কেন, আলাদা প্রকারের যৌগ উৎপন্ন হয় কেন। তো এখানে কি ঘটনা হলো সেটা লিখি, তারপর ওদিকে লিখছি। নাম্বার 1, নাইট্রোজেনের আকৃতি ছোট ও ফাঁকা অরবিটালের অনুপস্থিতি। 2 নম্বর, তিনটি ক্লোরিন অ্যাটম দ্বারা নাইট্রোজেন অ্যাটম আবদ্ধ থাকায় H2O এর প্রবেশ H2O প্রবেশ করতে বাধাপ্রাপ্ত হয়। 3 নম্বর, ক্লোরিনের উপর ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায় ও ভ্যাকেন্ট অরবিটাল থাকার জন্য জল Cl অ্যাটমকে ইলেকট্রন জোড় দান করে। ঠিক আছে, এখানে এই 3টে পয়েন্ট। আর এর ক্ষেত্রে কি পয়েন্ট, ফসফরাসের
এই তিনটে পয়েন্ট তোমরা লিখে নিও, স্ক্রিন পজ করে লিখে নেবে। আমি নেক্সট পয়েন্টেই যাচ্ছি। PCl3 ক্ষেত্রে ফসফরাস লার্জ সাইজ ভ্যাকেন্ট 3D অরবিটালের উপস্থিতি কোঅর্ডিনেশন নাম্বার বৃদ্ধিতে সক্ষম ইলেকট্রন চাহিদা p অ্যাটমের প্রকাশ পায়। তাই ফসফরাস অ্যাটমে H2O ইলেকট্রন জোড় দান করে। ওকে, এই পয়েন্ট। এবার আমরা দেখি মেকানিজমটা কীরকম হয় দুটো যৌগের ক্ষেত্রে। দেখো, ক্লোরিনের ভ্যাকেন্ট অরবিটাল আছে, তাতে ইলেকট্রন জোড় দান করলো, দান করতে ক্লোরিন এখানে নেগেটিভ হলো, আর অক্সিজেন যেহেতু তার লোন পেয়ার শেয়ার করছে ক্লোরিনের সঙ্গে, তাই অক্সিজেন এখানে প্লাস হলো। এবারে এই চার্জগুলোকে প্রশমিত করতে হলে আমরা OH এর হাইড্রোজেন একটাকে এখান থেকে রিমুভ করলাম, এবং ক্লোরিনের সঙ্গে নাইট্রোজেনের যে বন্ধন ছিল সেটা যেহেতু নাইট্রোজেনের দিকেই যাচ্ছিল, তাই জন্য এটাকে সরিয়ে দিলাম। তাহলে হাইড্রোজেনটা এখান থেকে বেরিয়ে এসে নাইট্রোজেনে লেগে যাবে এবং এখান থেকে HOCl বেরিয়ে যাবে, NH প্লাস HOCl। আবার দুবার এই একই রকম পদ্ধতি হবে। তাহলে আমি আবার এখানে 2H2O লিখছি, দুটো H2 আবার এই ক্লোরিন সেন্টারগুলোকে অ্যাটাক করলে এখানে অ্যামোনিয়া, ফাইনালি আমরা অ্যামোনিয়া পাবো আর 3টে HOCl পাবো একইভাবে। যেমন এইখানে একটা ক্লোরিন অপসারিত হয়ে হাইড্রোজেন ঢুকলো, তাহলে আরও যে দুটো ক্লোরিন আছে তাদের জায়গায় ঠিক একইভাবে আরও দুটো হাইড্রোজেন ঢুকবে এবং এটা তৈরি হবে। পুরো মেকানিজম দেখানোর দরকার নেই, জাস্ট যেহেতু এটা রিপিট হচ্ছে আমরা প্রথম স্টেপটা দেখিয়ে দিলাম, তারপরে স্টেপে আমরা একইভাবে হচ্ছে এটা লিখে দিলেই কমপ্লিট। তাহলে এবারে PCl3 ক্ষেত্রে দেখা যাক কীভাবে হবে। এখানে ফসফরাস সেন্টারেই দান করছে, হাইড্রোজেন একটা বেরোলো, এখান থেকে Cl একটা বেরোলো, Cl বেরোলে এখানে হচ্ছে POH Cl প্লাস HCl। ঠিক আছে, আবার একইভাবে
আরও দুটো ওয়াটার, আরও দুটো সিএলকে বার করবে। সিএলকে বার করলে তখন কি হয়ে যাবে, এখানে POH হোল 3 প্লাস 3HCl। POH হোল 3 কে আমরা H3PO3 লিখব, H3PO3 লিখব। এটার নাম হচ্ছে ফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আদ্য বিশ্লেষণ। নেক্সট আমরা একটা কোয়েশ্চেন বলি। অ্যামোনিয়া, সরি অ্যামোনিয়া নয়, আচ্ছা এটা বাদ দাও। PCl3, AsCl3 আর হচ্ছে SbCl3, এদের তিনজনের যদি আদ্য বিশ্লেষণের প্রবণতা হাইড্রোলিসিস এর প্রবণতা যদি বিচার করা হয়, হাইড্রোলিসিসের প্রবণতা যদি বিচার করা হয় তাহলে কীরকম হবে? তখন অর্ডার হবে PCl3 সব থেকে বেশি, তারপরে AsCl3, তারপরে SbCl3। কারণ দেখো এখানে যখন জলের সঙ্গে বিক্রিয়া হচ্ছে তখন ফসফরাসের সঙ্গে জলের একটা বন্ধন তৈরি হচ্ছে এইভাবে। AsCl3 ক্ষেত্রে হলে আর্সেনিকের সঙ্গে জলের একটা বন্ধন তৈরি হচ্ছে। ভালো করে বিষয়টা বোঝো, আমি এখানে পুরো ফর্মুলা লিখছি না, আমি শুধু দেখাতে চাইছি যে কি ঘটনা হচ্ছে। ক্লোরিনগুলো আছে, প্রত্যেকের সাথেই ক্লোরিন রয়েছে, সেটা তোমরা লিখেই নিতেই পারো সমস্যা থাকলে। বিক্রিয়াটা যখন শুরু হচ্ছে, আদ্য বিশ্লেষণ যখন শুরু হচ্ছে, তখন ফসফরাসের সঙ্গে OH এর বন্ধন, আর্সেনিকের সাথে OH এর বন্ধন এবং অ্যান্টিমনির সাথে OH এর বন্ধন। OH মানে কি? সরাসরি অক্সিজেনের বন্ধন আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এটাকে আরও ফাইনলি লিখি তাহলে এটা ফসফরাস অক্সিজেন বন্ধন, এটা আর্সেনিক অক্সিজেন বন্ধন এবং এটা অ্যান্টিমনি অক্সিজেন বন্ধন। কোন বন্ধনটা দৃঢ় বন্ধন হবে বলো তো? অবভিয়াসলি ফসফরাস অক্সিজেন বন্ধনটা দৃঢ় বন্ধন, কারণ এদের আকার মোটামুটি কাছাকাছি, যদিও সমান নয় কিন্তু মোটামুটি কাছাকাছি, কারণ ফসফরাস থার্ড পিরিয়ড মৌল আর অক্সিজেন হচ্ছে সেকেন্ড পিরিয়ড মৌল। তাহলে দুজনের আকার তো একদম কাছাকাছি নয়, কিন্তু তাও অ্যান্টিমনি অক্সাইড, অ্যান্টিমনি অক্সিজেন আর আর্সেনিক অক্সিজেনের অপেক্ষা ফসফরাস অক্সিজেনের বন্ধনটা কিছুটা হলেও সুস্থিত। কিন্তু যত অ্যান্টিমনির দিকে যাচ্ছি, যেহেতু অক্সিজেন আর আর্সেনিক বলো বা অ্যান্টিমনি বলো, এদের যেহেতু আকারের তারতম্যটা আরও বেশি হচ্ছে, তাই বন্ধনটা দুর্বল হচ্ছে। অতএব জলের সঙ্গে ফসফরাসের ট্রাইক্লোরাইডের বিক্রিয়াটা যত দ্রুততার সাথে হবে, আর্সেনিক বলো বা অ্যান্টিমনি বলো, তাদের যৌগের সঙ্গে জলের বিক্রিয়াটা অত দ্রুততার সাথে হবে না। তাই হাইড্রোলিসিসের প্রবণতাটা এই রকম আমরা দেখতে পাই। প্রথমে PCl3, তারপর AsCl3 অ্যান্ড ফাইনালি SbCl3। ওকে, নেক্সট আমরা এই PCl3-র বিশেষ কয়েকটা বিক্রিয়া দেখব। PCl3-র কিছু ব্যবহারিক প্রয়োগ তোমরা অলরেডি শিখেছো অর্গানিকে। PCl3 ব্যবহার করে আমরা ক্লোরিনেশন ঘটাতে পারি। ক্লোরিনেশন অর্গানিক যৌগের ক্লোরিনেশন, অর্গানিক যৌগের ক্লোরিনেশন ঘটানো যায়। কীরকম? ধরো ROH প্লাস PCl3 আছে,
ROH প্লাস PCl3 আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? RCl প্লাস H3PO3, RCl প্লাস H3PO3। ক্লোরিনেশন ঘটানো হলো, এই যে অ্যালকোহল যেটা আছে তার ক্লোরিনেশন ঘটানো হলো। সেকেন্ড, PCl3 প্লাস PHMgCl, PPH3 তৈরি হলো প্লাস 3MgCl2, PPH3 ট্রাইফিনাইল ফসফিন, ট্রাইফিনাইল ফসফিন খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, স্টার দিয়ে রাখলাম, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, ট্রাইফিনাইল ফসফিন তৈরি হচ্ছে। অক্সিজেন যদি বিক্রিয়া করে ফসফরাস অক্সিক্লোরাইড, ফসফরাস অক্সিক্লোরাইড, ঠিক আছে। মোটামুটি এই তিনটে বিক্রিয়া তোমরা যদি জেনে রাখো, এগুলোই ইম্পর্টেন্ট বিক্রিয়া, এগুলো তো তোমরা অর্গ্যানিক, এই বিক্রিয়াটা তো অর্গ্যানিকে করেওছো, আর এটা ইম্পর্টেন্ট এই বিক্রিয়ার মধ্যে। তো আপাতত এই তিনটে বিক্রিয়া জেনে রাখলে তোমাদের হয়ে যাবে। আর যেই সমস্ত বিক্রিয়া রয়েছে সেইগুলো আমি তোমাদের কোয়েশ্চেন ফর্মে দিয়ে দেবো, সেগুলো তোমরা তৈরি করবে। তবে বিশেষ বিক্রিয়া এখান থেকে মানে প্রচুর বিক্রিয়া আছে, সব বিক্রিয়া তো তোমরা একটা চ্যাপ্টার থেকে অত বিক্রিয়া এই মুহূর্তে দরকার নেই, কারণ শুধুমাত্র তো তোমাদের গ্রুপ 15টাই সিলেবাসে নেই, গ্রুপ 16, 17, 18 এগুলোও আছে, এবং তাদের আরও কিছু বিক্রিয়াও রয়েছে। তো ইম্পর্টেন্ট যে বিক্রিয়াগুলো বা যে বিক্রিয়াগুলো আমাদের না জানলেই নয়, সেগুলো আমি তোমাদের অবশ্যই করিয়ে দেব, এবং তার রিলেটেড যদি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে সেগুলো আমি বলে দেব। তো আমাদের এই ছিল মোটামুটি ট্রাইহ্যালাইড সংক্রান্ত আলোচনা। নেক্সট আমরা পেন্টাহ্যালাইড নিয়ে আলোচনা করব, যেভাবে আমরা ট্রাইহ্যালাইডের কিছু বিশেষ আচার আচরণ নিয়ে কথা বললাম বা এরকম কিছু রিয়াকশনস দেখালাম, পেন্টাহ্যালাইডের ক্ষেত্রেও সিমিলার এই জিনিসগুলো রয়েছে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসব। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। সবাই ভালো থেকো, গুড বাই।